বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও, যারা ঈমানের পথ অবলম্বন করেছে, তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 22 আগস্ট, 7 ভাদ্র এবং ফার্সি 31 মুরতাদ। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় www.facebook.com/Radio Tehran BN।
এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপরে হামলার মাধ্যমে ইরাককে ভয় দেখানোর মার্কিন অপচেষ্টা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের বরিশালে ইউএনও এবং ওসির বিরুদ্ধে মামলার ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা আসমাউল হোসনা। পত্রপত্রিকার পাতার আসর কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জোরালো সম্ভাবনা রয়েছে বলে রাশিয়ার আশাবাদ। শীঘ্রই আবার শুরু হতে যাচ্ছে ভিয়েনা সংলাপ। ইহুদিবাদী ইসরায়েল চরম ভুল হিসাব নিকাশ করছে বলে হুঁশিয়ারি দিল হামাস। রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবকে ধ্বংস করে দেওয়ার হুমকি। বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বৃদ্ধি। গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 139 জনের মৃত্যু। এবং কাশ্মীরবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে মোদী সরকারও উদাও হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিলেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সম্ভাবনাকে অত্যন্ত জোরালো বলে উল্লেখ করেছে রাশিয়া। আমেরিকা এই সমঝোতার ভবিষ্যৎ সম্পর্কে সংশয় প্রকাশ করে বক্তব্য দেওয়ার একদিন পর মস্কো এই সম্ভাবনার কথা জানাল। ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ এক টুইটার বার্তায় বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জোরালো সম্ভাবনা রয়েছে, যদিও এ ব্যাপারে শতভাগ গ্যারান্টি দেয়া সম্ভব নয়। এর একদিন আগে আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট মালি পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছিলেন। তিনি দৈনিক ন্যাশসেককে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এপ্রিলে শুরু হওয়া ভিয়েনা সংলাপ স্থগিত থাকায় এই সংশয় সৃষ্টি হয়েছে। মিলাক ক্রসিং সহ আফগানিস্তানের সঙ্গে ইরানের সবগুলো স্থলবন্দর খোলা রয়েছে বলে জানিয়েছেন ইরানের কাস্টমস বিভাগের মুখপাত্র সৈয়দ রুহুল্লাহ লাতিফি। মিলাক স্থলবন্দর বর্তমানে বন্ধ রয়েছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করে লাতিফি এ তথ্য জানান। তিনি বলেন, মিলাক সহ আফগানিস্তানের সঙ্গে ইরানের সবগুলো ক্রসিং ও স্থলবন্দর খোলা রয়েছে এবং এসব বন্দর দিয়ে স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম চলছে। জুলাই মাসের গোড়ার দিকে যখন তালেবানের হাতে আফগানিস্তানের অর্ধেকেরও কম অংশের নিয়ন্ত্রণ ছিল, তখন তাদের একটি দল ইরান সীমান্তে অবস্থিত স্থলবন্দরগুলোর আফগান অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় কয়েকদিন এসব স্থলবন্দরে বিশৃঙ্খলা চলে এবং সে সময় এগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। এ অবস্থা অবশ্য কয়েকদিনের বেশি স্থায়ী হয়নি এবং এরপর থেকে দুদেশের মধ্যকার প্রধান 3টি স্থলবন্দর সহ সবগুলো ছোট বড় ক্রসিং দিয়ে বাণিজ্যিক লেনদেন অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র
ফাউজি বারহুম বলেছেন, তাদের শক্তি সম্পর্কে ইহুদিবাদী ইসরায়েল মারাত্মক ভুল হিকাশ নিকাশ করছে। দখলদাররা পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে না। তারা ফিলিস্তিনের জনগণ প্রতিরোধ আন্দোলনগুলোর বার্তাকে বিবেচনায় নিচ্ছে না। তারা ফিলিস্তিনিদের উপর গুলি চালাচ্ছে, সাংবাদিক, শিশু এবং অন্যান্য লোকজনকে হতাহত করছে। ইসরায়েল সম্প্রতি গাজা উপত্যকায় যে হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে ফাউজি বারহুম বলেন, গাজার জনগণের শক্ত প্রতিরোধের মুখে প্রচণ্ড ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে ইহুদিবাদী কর্তৃপক্ষ। ইসরায়েল বাড়াবাড়ি করলে আবারও তাদেরকে কঠোর জবাব দেওয়া হবে এবং আল-আকসা মসজিদ এবং অন্যান্য পবিত্র স্থাপনাগুলোকে সুরক্ষা দেবে হামাস। হামাসের রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করে দেবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 21 মিটার ব্যান্ডে, 25 মিটার ব্যান্ডে, এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত 24 ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 139 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়াল 25,282 জনে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার 15.16%, আর এখন পর্যন্ত শনাক্তের হার 16.90%। গত 24 ঘণ্টায় মারা যাওয়া 139 জনের মধ্যে পুরুষ 72 জন আর নারী 67 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন 16,537 জন আর নারী মারা গেছেন 8,745 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত 139 জনের মধ্যে ঢাকা বিভাগে 38 জন, চট্টগ্রাম বিভাগে 31 জন, রাজশাহী বিভাগে 15 জন, খুলনা বিভাগে 17 জন, বরিশাল ও রংপুর বিভাগে 8 জন করে এবং সিলেট বিভাগে 12 জন আর ময়মনসিংহে রয়েছেন 10 জন। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন 116 জন আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন 19 জন, বাড়িতে মারা গেছেন আরো 4 জন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে 91 থেকে 100 বছরের মধ্যে 4 জন, 81 থেকে 90 বছরের মধ্যে 8 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 28 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 31 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 37 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 19 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 7 জন, 21 থেকে 30 বছরের মধ্যে 2 জন আর 11 থেকে 30 বছরের মধ্যে রয়েছেন 2 জন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘণ্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি উল্লেখ করে বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এদেশে হত্যা সন্ত্রাসের জনক। বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য আস্থার ঠিকানা হচ্ছে বিএনপি। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। 15 আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন এদেশের রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম নজির বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে গণ অভ্যুত্থানের বিকল্প নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 14 বছর যাবৎ সংগ্রাম করছি, লড়াই করছি। এবার জনগণকে সাথে নিয়ে একটি গণ অভ্যুত্থানের কোনো বিকল্প নেই। আমরা সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করি না, আমরা জনগণকে সাথে নিয়ে বিজয় অর্জন করতে চাই। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু কারো নাম না করে বলেছেন, লেডি তালেবান দেখতে চাইলে বাংলায় আসুন, কালীঘাটেই দেখা মিলবে। আজ তিনি এভাবে মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকে কটাক্ষ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার কালীঘাটের বাড়িতে বাস করেন।
এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে জম্মু কাশ্মীরের জনগণের সঙ্গে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি আফগান পরিস্থিতির উদাহরণ টেনে বলেছেন, কাশ্মীরবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে নরেন্দ্র মোদী সরকার উধাও হয়ে যাবে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে জম্মু কাশ্মীরের জনগণের সঙ্গে আলোচনা শুরু করার আবেদন জানিয়েছেন। বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল আজ তকের ওয়েবসাইটে প্রকাশ, গতকাল শনিবার মেহবুবা বলেন, জম্মু কাশ্মীরকে পুনরায় বিশেষ মর্যাদা দেওয়া উচিত। তিনি বলেন, তালেবান আমেরিকাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। যেদিন ধৈর্যের পরীক্ষা ভেঙে যাবে, আপনিও থাকবেন না, অদৃশ্য হয়ে যাবেন। মেহবুবা মুফতি বলেন, কেন্দ্রীয় সরকার যদি জম্মু কাশ্মীরে শান্তি নিশ্চিত করতে চায়, তাহলে তাকে ৩৭০ ধারা পুনর্বহাল করতে হবে এবং আলাপ আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে। জম্মু কাশ্মীরের কুলগামে এক সভায় বক্তব্য রাখার সময় মেহবুবা বলেন, তালেবান আমেরিকাকে আফগানিস্তান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সারা বিশ্ব তালেবানের আচরণ দেখছে। আমি তালেবানদের কাছে অনুরোধ করছি, তারা যেন এমন কোনো কাজ না করে যা বিশ্বকে তাদের বিরুদ্ধে যেতে বাধ্য করবে। এদিকে মেহবুবা মুফতির বক্তব্যের বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, সাবেক মুখ্যমন্ত্রীর এই সময়ে এই ধরনের বক্তব্য দেয়া থেকে বিরত থাকা উচিত। জম্মু কাশ্মীর বরাবরই ভারতের অংশ। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে টার্গেট করে বলেন, ভারত একটি শক্তিশালী রাষ্ট্র। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জো বাইডেন নন। আমরা সব সন্ত্রাসীদের নির্মূল করব। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে যখন হাজার হাজার মানুষ দেশত্যাগের জন্য ভিড় করেছে, তখন তালেবান বলছে এই বিশৃঙ্খলার জন্য তারা দায়ী নন। তালেবানের একজন মুখপাত্র বলেছেন, এসব মানুষকে বের করে নেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর আরো ভালো পরিকল্পনা থাকা উচিত ছিল। 15 আগস্ট তালেবান অকস্মাৎ কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের চাপ প্রচণ্ড বেড়ে যায়। এ অবস্থায় সেখানকার শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কয়েকদিন বিমান চলাচল বন্ধ থাকার পর শুক্রবার থেকে আবার ফ্লাইট ওঠানামা শুরু হয়। বর্তমানে নিয়মিত বিমান ওঠানামা করলেও কাবুল বিমানবন্দরের আশপাশে হাজার হাজার মানুষ ঠাসাঠাসি করে তাদের কাঙ্ক্ষিত ফ্লাইট ধরার চেষ্টা করছে। তালেবান মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, আফগানিস্তানের পুনর্গঠনের জন্য তাদের তুরস্ককে সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি তুরস্কের সরকারপন্থী দৈনিক তুর্কিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আমরা আফগানিস্তানের প্রতিটি অঞ্চলের পুনর্গঠন করব। এ ব্যাপারে আমাদের তুরস্কের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। এর আগে ন্যাটো সদস্য দেশ হিসেবে গত 20 বছরে আফগানিস্তানে তুর্কি সেনা মোতায়েন ছিল। কিছুদিন আগে এরদোগান বলেছিলেন, তার দেশের সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব গ্রহণ করবে। সে সময় তালেবান কাবুল দখল না করলেও আফগানিস্তানের বিশাল অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। তুরস্কের পক্ষ থেকে কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করার প্রস্তাব সম্পর্কে তালেবান তখন আঙ্কারাকে উদ্দেশ করে বলেছিল, আফগানিস্তানের যে কোনো বিদেশি সেনাকে শত্রু সেনা হিসেবে বিবেচনা করা হবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, মুসলিম বিশ্বের উচিত শান্তি, স্থিতিশীলতা ও উন্নত দেশ গঠনের প্রত্যাশী আফগান জনগণের প্রতি সংহতি প্রকাশ করা। ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমদ আল উসাইমিনের সঙ্গে এক টেলিফোন আলাপে একথা বলেন শাহ মাহমুদ কুরেশি। টেলিফোন আলাপে দুপক্ষ আফগানিস্তানের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন। এ সময় পাক পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আফগানিস্তানের অর্থনীতি, পুনর্গঠন, পুনর্বাসন এবং মানবিক প্রয়োজনে আফগান জনগণের পাশে থাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা,
এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে স্বেচ্ছাসেবী বাহিনী হাসতাশাবের গাড়ি রাস্তা অতিক্রম করার সময় আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণে এই বাহিনীর 4 সদস্য শহীদ এবং অপর 5 জন আহত হয়েছে। ইরাকে সহিংসতা বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। ইরাকের কয়েকটি সংবাদ সূত্র জানিয়েছে, রাজধানী বাগদাদের উত্তরে আল সায়ের এলাকায় স্বেচ্ছাসেবী বাহিনী হাসতাশাবের গাড়ি রাস্তা অতিক্রম করার সময় আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণে এই বাহিনীর 4 সদস্য শহীদ এবং অপর 5 জন আহত হয়েছে। ইরাকে প্রায় হাসতাশাবের উপর হামলার ঘটনা ঘটছে এবং আগামীতে এ ধরনের আরও হামলার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে গত কয়েকদিনে ইরাকে অবস্থিত মার্কিন সেনারা দায়েশ বা আইএস সন্ত্রাসীদেরকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করছে বলে খবর পাওয়া গেছে। অবশ্য কিছু টার্গেট সামনে রেখে ইরাকে সহিংসতার মাত্রা বেড়ে গেছে। ইরাকে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করা মার্কিন সরকার ও তাদের নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলোর প্রধান লক্ষ্য। ধারণা করা হচ্ছে, ইরাকে এমন সময় হাসতাশাবের উপর হামলার ঘটনা বেড়েছে যখন আফগানিস্তানে মার্কিন সেনারা চলে যাওয়ার পর তালেবানরা সেদেশের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। এই ঘটনাকে পুঁজি করে এখন মার্কিন সরকারও ইরাকিদের মনে এই ভয় ধরানোর চেষ্টা করছে যে মার্কিন সেনাদের ইরাকে থাকার প্রয়োজন রয়েছে, অন্যথায় ইরাক ফের জঙ্গিদের হামলার শিকার হবে। এ কারণে এই সন্দেহ তৈরি হয়েছে যে মার্কিনিরা নানা কৌশলে ও অজুহাতে মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে ইরাকি পার্লামেন্টে গৃহীত প্রস্তাব বাস্তবায়ন বানচাল করে দেওয়ার চেষ্টা করছে। আরেকটি বিষয় হচ্ছে, ইরাকে আসন্ন পার্লামেন্ট নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ওই দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ততই বেড়ে চলেছে। এ অবস্থায় সরকার হাসতাশাবের সুযোগ সুবিধা ও অভিযানের ক্ষমতা কমিয়ে দেওয়ার সরকারের ব্যাপক সমালোচনা হচ্ছে। ইরাকের বহু রাজনীতিবিদ ও কর্মকর্তারা হাসতাশাবের উপর থেকে সীমাবদ্ধতা উঠিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ইরাকের আরেক জনপ্রিয় সংগঠন আসাইব আহলে হক আন্দোলন বাগদাদের উত্তরে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় বলেছে, অভিযান চালানোর ব্যাপারে হাসতাশাবের সীমাবদ্ধতা তুলে নেওয়া হোক যাতে সন্ত্রাসীদেরকে নির্মূল করা যায়। যাই হোক, ইরাকে হাসতাশাবি সহ অন্যান্য প্রতিরোধকামী শক্তির উপর প্রায়ই হামলার ঘটনা ঘটছে এবং বিভিন্ন স্থানে আইএস জঙ্গিদের সাথে তাদের সংঘর্ষ হচ্ছে। আইএস জঙ্গিরা এখনো মার্কিন সেনাদের সমর্থন নিয়ে ইরাকের বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং সেখান থেকে ইরাকের জনগণ ও নিরাপত্তা বাহিনীর উপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BM। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের বরিশালের সাম্প্রতিক ঘটনায় ইউএনও ও ওসি সহ অজ্ঞাতনামা 40-50 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ সম্পর্কে সরকার ও বিরোধী দলের প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। বরিশাল সদরের ইউএনওর সরকারি বাসভবনে হামলা এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় এবার খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম এবং উপপরিদর্শক শাহজালাল মল্লিকের নামে পৃথক 2টি মামলার আবেদন হয়েছে আদালতে। মামলার আবেদনে ইউএনও মুনিবুর রহমানকে আসামি করার পাশাপাশি তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা 5 জন আনসার সদস্যকেও আসামি করা হয়েছে। আজ দুপুরে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম খান কায়সার জানান, 2টি মামলার আবেদনে ইউএনও মুনিবুর রহমানকেই প্রধান আসামি করা হয়েছে। মেয়ের হত্যা করার উদ্দেশ্যে ও গুলিগুলো করছে, তো এই জন্য আমরা করছি। বরিশালের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন উনি, প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন উনি, ব্যক্তিগত দায় দায়িত্বে ঘটনা ঘটাইয়েছেন। এটা ব্যক্তিগত দায় দায়িত্বেই ওনার বহন করতে হবে, এটা সরকার কোনো দায়িত্ব নেবেন। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদেরকে ব্রিফিংকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন,
বরিশালের ঘটনাটা আমি প্রথমেই বলেছি, এটি একটি স্থানীয় ঘটনা, বিচ্ছিন্ন বিষয়, এবং সেখানে মামলা যে কারো বিরুদ্ধে হতে পারে। মামলা ইতিপূর্বে অনেক মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে, কারণ অভিযোগ দায়ের হতে পারে, অভিযোগ সঠিক কিনা সেটি তদন্তের পর বেরিয়ে আসবে। উল্লেখ্য, গত 18 আগস্ট রাতে নগরের সিএনবি সড়কে উপজেলা পরিষদ ফাউন্ডেশনে শোক দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুকের ব্যানার এবং পোস্টার অপসারণকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে রাতভর সংঘর্ষ হয়। এ সময় ইউনোর সরকারি বাসভবনে হামলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বৃহস্পতিবার ইউনো মুনিবুর রহমান বাদী হয়ে মামলা রুজু করেছেন। মামলায় 28 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া 70 থেকে 80 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদিকে সরকারি কাজে বাধা এবং পুলিশের উপরে হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানার এএসআই শাহজাহান মল্লিক বাদী হয়ে পৃথক অপর একটি মামলা করেছে। দুটি মামলায় মেয়র সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি দেখানো হয়েছে। ইউনো এবং পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া 21 আসামিকে আজ রোববার সকালে আদালতে হাজির করে তাদের জামিন আবেদন করা হয়। অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলা কারাগারে পাঠান। একই সঙ্গে তাদের সুচিকিৎসা দেওয়ারও নির্দেশ দেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা,